আচ্ছা, আমরা লাইভ হয়েছি। সবাই আস্তে আস্তে জয়েন করুক। ভাইয়া শুরু করছি। একটু লেট হয়ে গেল ভাইয়ার আজকে। হোপফুলি কোনো মাইন্ড করো নাই। ঠিক আছে, আমরা শুরু করছি। আস্তে আস্তে জয়েন করতে থাকো, যেহেতু লেট হলো হয়তো অনেকেই খেয়াল করবে না। তোমরা একটু কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো যে আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে। আমরা শুরু করছি। হ্যাঁ, যেহেতু একটু লেট হলো, আমি আরেকটু অপেক্ষা করি যাতে সবাই আসে তারপর ক্লাসটা শুরু করা যায়। আচ্ছা, যথেষ্ট সময় হয়ে গেছে। মোটামুটি 30 জনের মতো কাছাকাছি চলে আসছো। আমরা শুরু করি। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। স্ক্রিন যদি দেখতে পাও ভাইয়াকে জানাও, এবং ভাইয়ার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু ভাইয়াকে জানাতে হবে, তাহলে বুঝবো ভাইয়া যে উই আর গুড টু গো। আমরা লাস্ট ক্লাসে ক্রায়ো সার্জারি ব্যাপারটা দেখছিলাম, তোমরা জানো। এবং এর আগে আমরা দেখেছি যে রোবোটিক্স এর ক্ষেত্রে রোবোটিক্সে কোন কোন বৈশিষ্ট্যগুলো দেওয়ার চেষ্টা করা হয়, রোবোটিক্সে কি কি পার্টস থাকে, এবং রোবোটিক্স এর কোথায় কোথায় ব্যবহার আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমি জাস্ট পয়েন্ট আকারে লিখেছি এবং বিস্তারিত জাস্ট মুখে মুখে বলেছি। তোমরা এরকম পয়েন্টগুলো লিখে, যদি বলা হয় রোবোটিক্স এর ব্যবহার লিখো, পয়েন্টগুলো লিখে দেন পয়েন্টগুলোকে এক্সপ্লেন করবা। ঠিক আছে, নিজের ভাষায় এক্সপ্লেন করলে ইনাফ। এখানে যেহেতু প্রথম চ্যাপ্টার, এখানে এত বেশি কঠিন কিছু আসবে না। ঠিক আছে, জাস্ট পয়েন্টগুলোকে লিখতে পারলেই হবে, এবং সেই পয়েন্টগুলোকে নিজের মতো করে নিজের ভাষায় এক্সপ্লেন করতে পারলেই হয়েছে। কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তুমি দিয়ে দিতে পারো, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তুমি দিয়ে দিলে যেটা হলো যে টিচাররা হয়তো মার্কস বেশি দিবে। দেন ফাইনালি আমরা হয়তো ক্রায়ো সার্জারি দেখেছিলাম। ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটা সার্জিক্যাল সিস্টেম বা এমন একটা অপারেশন, যে অপারেশন আমরা দেখেছি লিকুইড নাইট্রোজেন টাইপের কেমিক্যাল ইউজ করে আমাদের কোষগুলোকে কি করা হয়, ধ্বংস করে দেওয়া হয়। আমাদের যে অস্বাভাবিক কোষ রয়েছে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। এবং এই ক্ষেত্রে ক্রায়ো শব্দের অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা, আর সার্জারি হচ্ছে তো হাতের কাজ। তো এই দুটাকে মিলে ক্রায়ো সার্জারি কথা বলা হচ্ছে। ক্রায়ো মানে হচ্ছে বরফের মতো ঠান্ডা, এবং সার্জারি মানে হচ্ছে হাতের কাজ। সো
ক্রায়োসার্জারি মানে হচ্ছে আমরা বলতে পারি বরফের মতো ঠান্ডা কিছু দিয়ে হাতের কাজ করা, ঠিক আছে। এবং নর্মালি এটা খ্রিস্টপূর্ব যে 2500 সাল 2500 সাল খ্রিস্টপূর্ব একটা, এটাকে বলে বিফোর ক্রাইস্ট। এটার ইংলিশ হচ্ছে বলে BC, বিফোর ক্রাইস্ট। তোমরা হয়তো নাম শুনে থাকবে, বিফোর ক্রাইস্ট। আর আমরা এখন যেটা যে বছরটা গুনতে সেটা হচ্ছে খ্রিস্টাব্দ, রাইট? খ্রিস্টের পরে, খ্রিস্টের জন্ম মানে ঈসা আলাইহিস সালাম, আমাদের মুসলমান ধর্মের ঈসা আলাইহিস সালাম জন্মের পর। যেমন তাহলে আমরা এখন 2000 সালে আছি, 2021 সাল, রাইট? তো খ্রিস্টের 2000 সাল পরে এখন, আর খ্রিস্টের এরকম জন্মের 2500 বছর আগে মিশরীয়রা এরকম ত্বকের বিভিন্ন ধরনের চিকিৎসা করার জন্য এরকম শীতল বা কম তাপমাত্রা ইউজ করতো, বুঝতে পারছো? এবং এখানে আমাদের ক্রায়োসার্জারিতে অনেক বিজ্ঞানীরা, অনেক সায়েন্টিস্ট অনেক রকম ভাবে অবদান রেখেছে, যার মধ্যে বলা যায় যে 1845 সালে আমাদের জেমস আর্নল্ড যিনি ছিল, উনি হচ্ছে -20°C তাপমাত্রায় লবণ আর পানিকে বরফে জমাকৃত করে বা একটা ক্রায়োসার্জারির মতো একটা অপারেশন করেছিল। এটা হচ্ছে 1845 সালে। তাহলে 1845 সালে 1845 আমাদের যে জেমস আর্নল্ড ছিল, জেমস আর্নল্ড সায়েন্টিস্ট ছিল, উনি হচ্ছে লবণ, হ্যাঁ, ওয়াটার এবং সল্ট, ওয়াটার প্লাস সল্ট প্লাস আইস, এটা ব্যবহার করে উনি একটা অপারেশন করেছিল ইংল্যান্ডে, ঠিক আছে। এবং এরপর আস্তে আস্তে এটা কি হয়, আস্তে আস্তে এটা উন্নত হতে থাকে। এবং এক্ষেত্রে এই ওয়াটার এবং পানি, তোমরা কি জানো কিনা, কখনো কি তোমরা বরফের টুকরার মধ্যে লবণ দিয়ে টেস্ট করেছো কেমন হয়? তুমি হাতে একটা বরফের টুকরা ধরে রাখতে পারবা, কিন্তু তুমি সেই বরফের টুকরাটাকে তুমি যদি লবণ মাখায় হাতে ধরে রাখো বা হাতে একটু লবণ দিয়ে তারপর সেটা উপরে বরফের টুকরা রাখো, কিছুক্ষণ ধরে রাখার চেষ্টা করে তো পারো কিনা? হাতে লবণ নিবা, বেশ একটু লবণ, 1 চামচ 2 চামচ লবণ নিয়ে তারপরে বরফ রাখবা, বরফ রেখে একটু মুট করার চেষ্টা করবা, বরফের টুকরা রেখে একটু হাত বন্ধ করে রাখার চেষ্টা করবা, দেখবা জেমস আর্নল্ড, হ্যাঁ, ওনার নাম হচ্ছে জেমস আর্নল্ড, উনি একজন সায়েন্টিস্ট। উনি পানি, লবণ, বরফ এটা ইউজ করে 1845 সালে প্রথম ক্রায়োসার্জারি নামক একটা অপারেশন করে, ঠিক আছে। ওইটাকে আমরা বলতে পারি ক্রায়োসার্জারির প্রথম অপারেশন, ঠিক আছে। এবং সেক্ষেত্রে যে টেম্পারেচারটা উনি যে টেম্পারেচারে উনি কাজ করেছিল সেটা হচ্ছে -20°C, -20°C টেম্পারেচারে। এখানে তোমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম অনেক ইনফরমেশন থাকবে, সব তো আর মুখস্থ করার দরকার নাই, বাট কিছু কিছু জিনিস তোমাকে জানতে হবে, ঠিক আছে। এবং এরপর 1920 সালের দিকে এখানে হচ্ছে পানি এবং সল্ট এগুলোর পরিবর্তে লিকুইড অক্সিজেন ইউজ করা শুরু হলো, ঠিক আছে। এরপর 1920 সালের দিকে লিকুইড অক্সিজেন ইউজ শুরু হলো, এবং আস্তে আস্তে এখন তো আমরা লিকুইড নাইট্রোজেন ইউজ করি, তোমরা জানো এখন আমরা লিকুইড নাইট্রোজেন ইউজ করে থাকি। এবং সেটা হচ্ছে সর্বপ্রথম 1950 সালে ডক্টর রে অ্যালিংটন উনি ইউজ করেছিল। 1950 সালে এসে লিকুইড নাইট্রোজেন ইউজ করা হয়েছে, ঠিক আছে। তাহলে সর্বপ্রথম 2 খ্রিস্টপূর্ব 2500 সালে হচ্ছে আমাদের যে মিশরীয়রা ছিল তারা নর্মাল কিছু মানে ঠান্ডা টেম্পারেচার বা কম টেম্পারেচারে অপারেশন টাইপের কিছু করার চেষ্টা করেছিল, বাট সেটা অতটা ইফেক্টিভ ছিল না। বাট পরে 1885 সালে সর্বপ্রথম জেমস আর্নল্ড উনি -20°C পানি, লবণ, বরফ ইউজ করে অপারেশন করেছিল। তারপর 1920 সালের দিকে সেটা লিকুইড অক্সিজেন ইউজ শুরু হয়েছে, এবং 1950 সালে এসে লিকুইড নাইট্রোজেন ইউজ হওয়া শুরু হয়েছে। এবং এরপরে আস্তে আস্তে আরো বিভিন্ন সায়েন্টিস্ট ছিল, তারা বিভিন্ন ধরনের এই এজেন্ট গুলা লিকুইড বা এই বলতে পারো যে এই কেমিক্যাল গুলা আবিষ্কার করা শুরু করেছে, ঠিক আছে। যেমন নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ইথানল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড যেটা, আর ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন, এরকম অনেক ধরনের কেমিক্যাল ইউজ করা শুরু করেছে, যেটা দিয়ে আলটিমেটলি এখন বর্তমানে অনেক আধুনিক অপারেশন সম্ভব হচ্ছে। এবং এই ক্ষেত্রে দেখা যায় কোনোটা টেম্পারেচার, কোনো কেমিক্যালের টেম্পারেচার -41°C নিয়ে যাওয়া সম্ভব কোনো কেমিক্যাল ইউজ করে, -41°C,
0°C পানি বরফ হয়, তোমরা জানো। তাহলে -41°C মানে অনেক কম টেম্পারেচার। সেই কম টেম্পারেচারে আমার অপারেশন গুলো করা হয়। এবং এক্ষেত্রে ক্রায়োসার্জারি যে ইউজ অফ ক্রায়োসার্জারি সেটা কোথায় কোথায় হতে পারে? ইউজ অফ ক্রায়োসার্জারি কোথায় কোথায় হতে পারে? মেইনলি ক্যান্সারের ট্রিটমেন্টে এটা বেশি ব্যবহার করা হয়, বুঝতে পারছো? ক্যান্সারের ট্রিটমেন্টে, বা ধরো তোমার স্কিনে কোনো ধরনের মানে কোনো ছত্রাক আক্রমণ হয়েছে, ব্যাকটেরিয়া আক্রমণ হয়েছে, হ্যাঁ, বা স্কিনে কোনো ইনফেকশন হয়েছে, যেটাকে বলা হচ্ছে ওয়ার্ট, মোল, স্কিন ট্যাগ, সোলার কেরাটোস, তারপর হচ্ছে মর্টনস নিউরোমা, ছোটখাটো চর্ম ক্যান্সার সমূহে ক্রায়োসার্জারি ইউজ করা হয়। ঠিক আছে, মেইনলি হচ্ছে তাহলে ক্যান্সার চিকিৎসায় স্কিন ক্যান্সার বা স্কিন রিলেটেড যে সকল ডিজিজ আছে লাইক ক্যান্সার, সেই সকল ট্রিটমেন্টে আমাদের ক্রায়োসার্জারি ইউজ করা হয়। এছাড়া আমাদের ভেতরের ইন্টারনাল যদি কোনো সমস্যা থাকে, যেমন লিভার ক্যান্সার হতে পারে, প্রোস্টেট ক্যান্সার হতে পারে, লাং ক্যান্সার হতে পারে, ওরাল ক্যান্সার হতে পারে, হ্যাঁ, এইরকম ক্যান্সার গুলা আমাদের ইন্টারনাল যে ক্যান্সার গুলো আছে, বডির ইন্টারনাল ক্যান্সার, সেই ইন্টারনাল ক্যান্সার গুলাতেও কিন্তু আমাদের এই ক্রায়োসার্জারি ইউজ হতে পারে। এছাড়া আরো বেশ কিছু জায়গায় আমাদের নর্মালি ক্রায়োসার্জারি ইউজ হয়। ক্রায়োসার্জারির ক্ষেত্রে ক্রায়োসার্জারি প্রয়োগ আমরা তো অলরেডি বলেছি যে কি করা হয়, এমন ভাবে তোমার এই লিকুইড নাইট্রোজেন বা লিকুইড অক্সিজেন বলো, বা আমার এই যে নাইট্রাস অক্সাইড বলো, এগুলোকে এমন ভাবে ফ্লো করানো হয়, ওখানে দেওয়া হয় যাতে ওই পুরোটা বরফ হয়ে যায়, এবং ওইটার সাথে বা ওই সেলের সাথে আমার যে পুষ্টি যাবে, পুষ্টির আদান প্রদান যে হবে, ব্লাড ভেসেল, যাতে পুষ্টির আদান প্রদান না হতে পারে, এবং ভেতরে তখন জার্মগুলো পুষ্টির অভাবে মারা যায়, বা ওই অংশটাকে কেটে বের করে নিয়ে আসা হয়। এভাবে আমরা বলতে পারি যে আমাদের শরীরের ভেতরে ক্রায়োসার্জারি করা হয়। এবং মেইনলি হচ্ছে এটা কোনো একটা টিউব দিয়ে পাঠানো হয়, নরমালি এটা অনেক সুয়ের মতো থাকে, হ্যাঁ, সুয়ের মতো থাকে, এটাকে বলা হয় ক্রায়োপ্রোব সুচ। সেটা দিয়ে তোমার ওই পার্টিকুলার ওই জায়গাটার মধ্যেই এই লিকুইড নাইট্রোজেনটা দেওয়া হয়। ঠিক আছে, আশেপাশে অন্য কোনো জায়গায় দেওয়া হয় না। এবং সেক্ষেত্রে তুমি পার্টিকুলার ওই সেলে যাচ্ছ কিনা এটা দেওয়ার জন্য বা এটা বের করার জন্য আমাদের আলট্রাসোনোগ্রাম আছে, এমআরআই আছে, এই সকল টেকনোলজি ইউজ করা হয়। ঠিক আছে, এখন তোমার বডির সেলে ওই জায়গাটা একটা পার্টিকুলার সেলে হয়তো সমস্যা, এখন তোমার ভেতরে ওই সেলেই তো তোমার এই কেমিক্যালটা দিতে হবে। এখন যদি অন্য কোনো সেলে দিয়ে দাও তাহলে তো সমস্যা। তো এই জন্য এই যে তুমি ঠিক মতো তোমার সুচটা যে তুমি বডিতে ঢুকাবা, এটা কি ঠিক মতো জায়গায় যাচ্ছে কিনা, এটা মানে এটাকে ট্র্যাক করার জন্য আমরা হচ্ছে এমআরআই বা আমাদের যেই আলট্রাসোনোগ্রাম আছে, এই টেকনোলজিগুলো ইউজ করা হয়। ঠিক আছে, এবং এটা নরমালি আমাদের রেডিওথেরাপি, যেমন হচ্ছে সাইড এফেক্ট আছে, যে রেডিওথেরাপি দিলে হয়তো স্কিনে অনেক রকম অসুবিধা হতে পারে, হ্যাঁ, বেশিক্ষণ রেডিওথেরাপি বেশি দিন নিলে তোমার সেটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, বাট আমাদের ক্রায়োসার্জারি নরমালি এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ঠিক আছে, এটা হচ্ছে একদম নিরাপদ একটা প্রক্রিয়া। ঠিক আছে, আর রেডিওথেরাপিতে যেমন অনেক ধকল সহ্য করতে হয়, যে বারবার কয়েকদিন পর পরে গিয়ে রেডিওথেরাপি দিতে হয়, এই ক্রায়োসার্জারির ক্ষেত্রে জিনিসটা হয়তো খুব কম সহজেই বা খুব কম হ্যাসেলেই এই অপারেশনটা করে ফেলা সম্ভব। ঠিক আছে, তারপর যেটা বললাম যে টিউমার চিকিৎসা এটা ব্যবহার করা যেতে পারে, ক্যান্সার চিকিৎসা ব্যবহার করতে পারে, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এটা হচ্ছে নরমালি অত কাটা ছেঁড়া প্রয়োজন পড়ে না। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে তোমার ওই অন্যান্য কেমোথেরাপি বলো বা রেডিওথেরাপি বলো বা অন্যান্য অপারেশনের থেকে এই জিনিসটা বা এই টেকনোলজিটা, ক্রায়োসার্জারি টেকনোলজিটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। এবং এটা বললাম আইসিটি তে ক্রায়োসার্জারির ব্যবহার, আমাদের এমআরআই বা আমাদের যে আল্ট্রাসাউন্ড আছে সেগুলো ইউজ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোন একটা কোম্পানি তো এগুলো বানায়, লিকুইড নাইট্রোজেন বলো বা এগুলো বলো, যেমন ব্রাইমিল হচ্ছে আমাদের পৃথিবীতে সবচেয়ে নাম্বার 1 যে হ্যান্ডহেল্ড লিকুইড নাইট্রোজেন ক্রায়োসার্জিক্যাল বা ক্রায়োস্প্রে ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রাইমিল। হ্যাঁ, ব্রাইমিল যেই কোম্পানিটা আছে এটা হচ্ছে তার নাম্বার 1 পজিশনে আছে এই লিকুইড নাইট্রোজেন প্রডিউসিং এর ক্ষেত্রে। ঠিক আছে, দেন এটা তো বললামই যে এটার তেমন অসুবিধা খুবই কম, অসুবিধা নাই বললেই চলে, বাট তাই বলে একদমই যে অসুবিধা নেই এমন না, এটা হয়তো কিছু কিছু অসুবিধা থাকতে পারে। হ্যাঁ, যেমন একটা অসুবিধার কথা বলা হয়েছে যে দীর্ঘমেয়াদী কার্যকারিতা অনিশ্চিত। কারণ তুমি একটা ট্রিটমেন্ট করে ফেললা,
এটাকে হয়তো মেরে ফেললা, এই পার্টিকুলার অংশটাকে হয়তো ক্রায়ো সার্জারি করে কোনো একটা অপারেশন করে এটাকে কোনোভাবে কোনো কিছু করে ফেললাম, কিন্তু এটা যে আবার ভবিষ্যতে গিয়ে ফেরত আসবে না এমন কোনো সম্ভাবনা নাই, এমন কোনো নিশ্চয়তা নাই। হ্যাঁ, মানে ফেরত আসতে পারে এই জিনিসটা, যে অপারেশনটা তুমি করেছো সেটা হয়তো অদূর ভবিষ্যতে গিয়ে বা দীর্ঘমেয়াদী 2-3 বছর পর হয়তো সেটা আবারও প্রবলেম হতে পারে যদি ভালো করে চিকিৎসা না করা হয়। ঠিক আছে, সো এই ক্ষেত্রে এই ক্রায়ো সার্জারির এই অসুবিধাটা আছে। এছাড়াও এই যে তুমি তো কি করবা, ওই পার্টিকুলার টিউমারে গিয়ে ওই কেমিক্যালটা দিবা যাতে টিউমারটা কি হয়ে যায়, বরফ হয়ে নষ্ট হয়ে যায়। এখন দেখা যাবে যখন তুমি এটা দিবা তখন হয়তো কিছু ক্যান্সার জীবাণু বের হয়ে যাবে এখান থেকে। যদি কোনোভাবে কিছু মাইক্রোস্কোপিক লেভেলেও যদি কোনো ক্যান্সারের জীবাণু বের হয়ে যেতে পারে এখান থেকে, তখন কিন্তু এটা তোমার শরীরের অন্য জায়গায় ছড়ায় যাবে, শরীরের অন্য জায়গায় কিন্তু এই ক্যান্সারটা ছড়ায় যাবে। ঠিক আছে, তো এই ক্রায়ো সার্জারির ক্ষেত্রে এই রিস্কটা আমাদের নিতে হয়, এই রিস্কটা আমাদের নিতে হয়, বুঝতে পারছো? সো ক্রায়ো সার্জারির যেমন কিছু সুবিধা আছে তেমন কিছু অসুবিধাও আছে। ভাইয়া, চিনি বেশি খেলে কি ক্যান্সার হয়? আচ্ছা, যে কোনো কিছুই বেশি খেলে তো অসুবিধা কিছু না কিছু হবেই, ঠিক না? এখন আমি তো ডক্টর না, আমি বলতে পারছি না চিনি বেশি খেলে ক্যান্সার হবে কিনা, বাট এরকম অনেক স্টাডি আছে, অনেক স্টাডিতে তোমরা তো প্রায় হয়তো হরহামেশাই এরকম বিভিন্ন ধরনের আর রিসার্চ তোমরা পাও, যে ডাক্তার এটা খুঁজে এটা পাইছে, এটা খুঁজে এটা পাইছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম শুরুতে, যে তুমি কখনো লবণ আর বরফ একসাথে হাতে নিয়ে খেলছো কিনা বা চেষ্টা করছো কিনা? তো করবা না, এটা হচ্ছে হাতের অনেক ক্ষতি হবে, বুঝছো? এটা হাতের অনেক ক্ষতি হবে, কারণ লবণ হচ্ছে গিয়ে তোমার শরীর থেকে আর্দ্রতা শুষে নিবে সব, বুঝতে পারছো? বা এনার্জি শুষে নিবে সব। লবণ তোমার শরীর থেকে এনার্জি শুষে নিবে সব, যার কারণে তোমার হাত হাত হয়তো চামড়াটা কালো হয়ে যাবে, একদম পুড়ে যাবে, বুঝতে পারছো? তোমার হাতটা পুড়ে যাবে একদম। সেটা কখনো ট্রাই করবা না। ইউটিউবে দেখবা বিভিন্ন জায়গায় এরকম কিছু ভিডিও ভাইরাল হয়েছিল, যে লবণ কিছুক্ষণ হাতে ধরে রাখছে একদম কালো হয়ে লাল হয়ে গেছে একদম, বুঝতে পারছো? তো এটা কখনো করবা না বাসায়। লবণ আর বরফ এটাকে একসাথে নিবা না। তোমরা তো দেখছো এই যে ক্রায়ো সার্জারিতে কিন্তু জেমস আর্নট তিনি কিন্তু 1845 সালে এটা ইউজ করছে ট্রিটমেন্ট করার জন্য, অপারেশন করার জন্য এটা ইউজ করছে। সো তুমি এটা যদি বাসায় নরমালি হাতে নাও, মুঠায় মানে হাতে নাও, তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা করবা না, তোমার ক্ষতি হবে। তুমি যদি লবণ আর চিনি নাও তোমার ক্ষতি হবে, আর কিছুই না। আচ্ছা, চিনি বেশি খেলে ক্যান্সার হবে কিনা সেটা তো বলতে পারছি না, বাট যাদের ক্যান্সার তাদের চিনি খাওয়া মানা। ক্যান্সার হলে চিনি মানা করে দেওয়া হয়, ঠিক আছে? ক্যান্সারের চিকিৎসায় চিনি খাওয়া অবশ্যই মানা, একদম মানা, চিনি জাতীয় কোনো কিছু খাওয়া যাবে না। আচ্ছা, ফাইন, ক্রায়ো সার্জারি গেল। এরপর হচ্ছে আমরা স্পেস এক্সপ্লোরেশন টপিকটা পড়বো, হালকা হালকা করে এক্সপ্লেন করে যাবো জিনিসগুলো যেভাবে আমরা আগে করে আসছি। স্পেস এক্সপ্লোরেশন, স্পেস কথাটা নাম শুনলে আমাদের মাথায় যে নামটা আসে সেটা হচ্ছে নাসা, রাইট? কমেন্টগুলো চলে যায় কেন? স্পেসের কথা শুনলে প্রথমে আমাদের যেই নামটা মাথায় আসে সেটা হচ্ছে নাসা, না? নাসা থেকে কিভাবে চাকরি পাওয়া যাবে, হ্যাঁ, নাসা থেকে কিভাবে যাওয়া যাবে, এরকম কিছু। আমার স্ক্রিন কি চলে গেছে? চলে যায়নি তো, ঠিক আছে। ইউ আর নাও মিউটেড। আমি তো মিউটেড না, ঠিক আছে। আমি কি হলো জুমে? ঠিক আছে তো। আচ্ছা, তো মহাকাশ গবেষণা বা মহাকাশ যে এক্সপ্লোরেশন, তোমরা জানো অনেক আগে থেকে অনেক আমাদের হচ্ছে সোভিয়েত ইউনিয়ন অনেক আগে থেকেই চেষ্টা করছে মহাকাশে জার্নি করার জন্য, বা মহাকাশে এক্সপ্লোরেশনে সোভিয়েত ইউনিয়নের অবদান অনেক। এছাড়াও আমাদের যেই আমেরিকার নাসা আছে তারা অনেক কাজ করছে, চায়নাতে এটা নিয়ে অনেক কাজ হচ্ছে, আর ইদানিং তো আমরাই নিজস্ব স্যাটেলাইট বানাই ফেলছি। সো এই মহাকাশে যাতায়াত করা এই ক্ষেত্রে কিন্তু বলতে পারো বা স্পেস এক্সপ্লোরেশন, চাঁদ, মঙ্গল, এগুলোতে যে এক্সপ্লোরেশন মিশন গুলা এগুলো কমপ্লিট করার জন্য কিন্তু আমাদের আইসিটি প্রয়োজন, আইসিটি বা ইনফরমেশন টেকনোলজি দরকার। আমরা জানি কিউরিওসিটি নামে একটা রোবট মহাকাশযানে পাঠানো হয়েছে,
বা মহাকাশে পাঠানো হয়েছে। এছাড়াও আমরা কৃত্রিম উপগ্রহ বা চাঁদে যে অভিযান বলো, হ্যাঁ, এই সকল কাজে কিন্তু আমরা অনেক ধরনের মহাকাশ জার্নি করে থাকি বা মহাকাশে অনেক কিছু করা হয়ে থাকে। তো মহাকাশ জার্নি এটাই, তেমন বেশি কিছু না, জাস্ট স্পেস এক্সপ্লোরেশনের ইতিহাসটা বলে দিলেই হবে এবং এটার গুরুত্বটা কি আমরা অজানা জিনিস সম্পর্কে জানতে পারবো, সৌরজগতের রহস্য আমরা উন্মোচন করতে পারবো, ঠিক আছে, আমাদের বায়ুমণ্ডলের আবহাওয়া সম্পর্কিত অনেক তথ্য আমরা জানতে পারবো এবং সেটা রিসার্চ করে আমাদের পৃথিবীর আবহাওয়া কেমন সেটা জানতে পারবো, ঠিক আছে। আইসিটি নির্ভর প্রোডাকশন সিস্টেম, এটা যদি আমরা একটু আলোচনা করি, আইসিটি ডিপেন্ডেন্ট প্রোডাকশন সিস্টেম। তো নরমালি আমাদের এখন যত কলকারখানা বলো বা আমাদের আধুনিক যত প্রোডাকশন সিস্টেম আছে তার সবকিছুই আসলে আইসিটির উপর ডিপেন্ডেন্ট। যেমন টেলিযোগাযোগ সেবা, টেলিযোগাযোগ বা টেলিকমিউনিকেশন সিস্টেম, সেটা মোবাইল বলো, হ্যাঁ, বিভিন্ন টেলিকম এই অপারেটর বলো, গ্রামীণ ফোন, রবি বা টেলিটক যারা আছে, এছাড়া হচ্ছে টেলিফোনের যারা বাংলাদেশ বিটিএসসিএল, বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড, এরা হচ্ছে আইসিটি ইউজ করছে সবসময়, ঠিক না, বিভিন্ন যোগাযোগ করার জন্য বা যোগাযোগের মান উন্নয়ন করার জন্য বা মানুষ কিভাবে যোগাযোগ করতে পারে সেই যোগাযোগের কাজটার জন্য আমাদের টেলিকমিউনিকেশন সেবায় আইসিটির অনেক ব্যবহার আছে। এছাড়া ইন্টারনেট উৎপাদন ব্যবস্থা, ইন্টারনেট প্রোডাকশন সিস্টেম, মেইনলি আমরা প্রোডাকশন সিস্টেমে কাজ করছি, হ্যাঁ, প্রোডাকশন সিস্টেমে আইসিটি কিভাবে ভূমিকা রাখতে পারে। তাহলে যেটা বললাম যে প্রোডাকশনে আমরা কমিউনিকেট করার জন্য আমাদের এই টেলিকমিউনিকেশন আইসিটি বা টেলিকমিউনিকেশন যন্ত্রপাতিগুলো ইউজ করতে পারি। তারপর প্রোডাকশনের জন্য আমরা ইন্টারনেটকে ইউজ করতে পারি। তাহলে আমরা প্রথমত কি করছি, আমরা কমিউনিকেট করার জন্য আইসিটি ইউজ করছি, আমরা ইন্টারনেট ইউজ করে এই কমিউনিকেশনের কাজটা করতেছি। ইন্টারনেট ছাড়া তো অচল, ঠিক আছে, একটা কোম্পানির অনেকগুলো শাখা থাকতে পারে, তারা কিভাবে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবে, সেক্ষেত্রে একটা ব্যাংকের ব্রাঞ্চ অনেকগুলো ব্রাঞ্চ থাকে, তাহলে তুমি কোনো একটা ব্রাঞ্চে থেকে টাকা তুললে সাথে সাথে সেন্ট্রালি সেই টাকাটা মাইনাস হয়ে যায়। এখন যদি ইন্টারনেট কানেকশন না থাকতো তাহলে কিন্তু তুমি কি করতে পারতা না, এই যে যখন একটা ব্রাঞ্চ থেকে টাকা তুললে মেইন অ্যাকাউন্ট থেকে তোমার টাকাটা হয়তো মাইনাস হইতো না, ঠিক আছে। তো ইন্টারনেট না থাকলে কিন্তু আমাদের এই যে এই ব্যাংকিং প্রোডাকশন যে সিস্টেমটা বলতে পারবো, ব্যাংকিং সিস্টেম, সেটা অচল হয়ে যাবে, ঠিক আছে। এছাড়া ক্যাড, তোমরা ক্যাড ডিজাইন শুনছো তো কখন, অনেক সময় ক্যাম অথবা ক্যাড, এগুলো নাম শুনছো, কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং বা কম্পিউটার এইডেড ডিজাইন এটাকে বলা হয় ক্যাড। তোমরা ক্যাড কোন সফটওয়্যার গুলো ইউজ করা হয় বলতে পারো? ক্যাড কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং এবং কম্পিউটার এইডেড ডিজাইন। ক্যাড ডিজাইন অনেক ধরনের গার্মেন্টস বলো বা বড় বড় শিল্প প্রতিষ্ঠানে কিন্তু গাড়ির কারখানা বলো বা কম্পিউটার কারখানা বলো, হ্যাঁ, বিভিন্ন এই ইন্ডাস্ট্রি গুলো কিন্তু ক্যাড দিয়ে চলতেছে। ক্যাম হচ্ছে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং আর ক্যাড হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। কম্পিউটারে তুমি কোনো কিছু প্রোডাক্টের ডিজাইন করো, যেমন তোমরা নিজেরা উল্টাপাল্টা কথা বললো না প্লিজ। ডায়াবেটিস রোগীও চিনিতে খাবার খেতে পারে না, আচ্ছা ঠিক আছে। চাঁদের জমি কেনা সহজ কিন্তু ওই জমি সচক্ষে দেখা অনেক কঠিন, আচ্ছা ভাই আপনি কই, আমাকে দেখা যাচ্ছে না, দাঁড়াও আমি স্পটলাইট অন করি, স্পটলাইট ফর এভরিওয়ান, এবার ঠিক আছে, এবার আমাকে দেখতে পাওয়ার কথা। জানো কি জাপানের ইন্টারনেট স্পিড এত উন্নত যে মাত্র 1 সেকেন্ডে 50,000 মুভি ডাউনলোড করা যায়, আর আমাদের ইন্টারনেট স্পিড এতই খারাপ যে একদিনে একটা মুভি ডাউনলোড করা যায় না, একদিনে একটা মুভি ডাউনলোড করা যায়। আচ্ছা যাই হোক, আমাদের কাছে টরেন্ট আছে, আমাদের কাছে টরেন্ট দিয়ে আমরা মুভিগুলো অনেক ফাস্ট ডাউনলোড করতে পারি। আচ্ছা যাই হোক, তো ক্যাম এবং ক্যাড এটা হচ্ছে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং এবং কম্পিউটার এইডেড ডিজাইন। ক্যাড ডিজাইনার নিয়োগ করা হয়,
অনেক অফিসে অনেক ইন্ডাস্ট্রিতে ক্যাড ডিজাইনার নিয়োগ করা হয়। ওরা কি করে, ওরা হচ্ছে প্রোডাক্টের ডিজাইন করে। হ্যাঁ, অটোক্যাড সফটওয়্যারটার নাম শুনছো? অটোক্যাড সফটওয়্যারটার নাম শুনছো? যেখানে এই বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল ডিজাইন প্রোডাক্ট ডিজাইন করা হয়। এছাড়াও এই অটোক্যাড ছাড়াও বেশ কিছু, এটা হচ্ছে অ্যাডোব অটোক্যাড, এছাড়াও অ্যাডোবের মেবি নাকি, যাই হোক, তো এছাড়াও বেশ কিছু সফটওয়্যার আছে বা যেটা দিয়ে এই ডিজাইনের কাজগুলো করা যায়, ইন্ডাস্ট্রি লেভেলে ডিজাইনের কাজগুলো করা যায়। এবং 3D ডিজাইনের কাজগুলো, যেমন ব্লেন্ডার হচ্ছে একটা সফটওয়্যার, সেই সফটওয়্যারটা দিয়েও কিন্তু চাইলে তুমি ডিজাইনের কাজ করতে পারো। তোমরা এই যে বিভিন্ন ধরনের টিভিতে বিভিন্ন প্রোডাক্টের অ্যাড দেখো না, অ্যানিমেটেড অ্যাড দেখো না, ওই অ্যাডগুলো কিন্তু চাইলে ব্লেন্ডারে করা যায়। ব্লেন্ডার বলো, অটোক্যাড বলো, বিভিন্ন ধরনের এরকম সফটওয়্যার আছে যে সফটওয়্যার গুলো দিয়ে এই জিনিসগুলো ডিজাইন করা হয়। আমি একটু দেখি, আচ্ছা ঠিক আছে। সাউন্ডটা কি বেশি ঝিরঝির শোনাচ্ছে? দেখো তো এখন ঠিক আছে কিনা। সাউন্ডটা ঠিকই আছে। হ্যাঁ মিম কিছু বলছো? আমি বললাম যে সাউন্ডটা আমি ঠিকই শুনতে পাচ্ছি। আচ্ছা, সাউন্ড ঠিক আছে, ফাইন, ক্লাউডি সাউন্ড, আচ্ছা ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম যে ক্যাড হচ্ছে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং এবং কম্পিউটার এইডেড ডিজাইন, বা এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যার দিয়ে আমরা কোনো প্রোডাক্ট ডিজাইন করতে পারি, এবং ডিজাইন করার পর সেই কম্পিউটার দিয়েই আমরা চাইলে সেটা কমপ্লিট ফাইনালি যে প্রোডাক্টটা পাওয়া যাবে সেটা কেমন হবে দেখতে, একটা গাড়ি ডিজাইন করলে গাড়িটা ফাইনালি দেখতে কেমন হবে বানানোর পর, সেটাও তুমি এই সফটওয়্যার দিয়ে সিমুলেট করতে পারো। ঠিক আছে, তো একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর জন্য, মানে উৎপাদনের জন্য ইউজ করা হয়, একটা হচ্ছে ডি স্ট্যান্ডস ফর ডিজাইনিং এর জন্য ইউজ করা হয়। এই ক্ষেত্রে আমাদের যত ইঞ্জিনিয়ার আছে বা আমাদের আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করে যারা, তারা এই জিনিসগুলো নিয়ে বেশি কাজ করে। আচ্ছা, তারপর কিছু অটোমেশন আইসিটি টুল আছে, তারপর হচ্ছে নরমাল উপাত্ত সংগ্রহ করার জন্য তোমার ইন্ডাস্ট্রিতে হয়তো হিউমিডিটি কতটুকু, হ্যাঁ, তোমার কারখানায় যারা কাজ করতেছে সেখানে হয়তো বাতাসের ফ্লো আছে কিনা, অক্সিজেনের ঘনত্ব কেমন, ঠিক আছে, এই জিনিসগুলো চাইলে এই আইসিটি দিয়ে বা বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে এই রিডিং গুলো চাইলে নেওয়া যায়। আমরা রোবটের ব্যবহার করে থাকি, রোবটের ব্যবহার করে কাজগুলোকে সহজ করে ফেলি আমরা। রোবট ইউজ করতে পারি বিভিন্ন ধরনের, আমরা ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে আমরা কি করতে পারি, তোমার অটোমেটিক ফায়ার সিস্টেম দিতে পারি না, ফায়ার এক্সটিংগুইশিং সিস্টেম, হ্যাঁ, সিস্টেম আমরা ইনস্টল করতে পারি যে আগুন ধরলে অটোমেটিক কি হয়ে যাবে, আগুন বন্ধ করার জন্য ব্যবস্থা চালু হয়ে যাবে। ঠিক আছে, এরকম অনেক ধরনের অটোমেটেড সফটওয়্যার আমরা বা অটোমেটিক সিস্টেম আমরা ডিজাইন করতে পারি আইসিটির মাধ্যমে, যেটা আমাদের প্রোডাকশনে বা উৎপাদনে পরিবেশকে কি করবে, নিরাপদ করবে। এছাড়াও বায়োমেট্রিক পদ্ধতি ইউজ করতে পারো, যে যখনই এমপ্লয়িরা ঢুকতে যাবে তখন তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকবে, ফিঙ্গারপ্রিন্ট দিলে অটোমেটিক তাদের নাম এবং তারা কখন অফিসে আসলো তোমার গার্মেন্টসে বা তোমার অফিসে বা তোমার কি বলে তোমার কারখানায় কখন আসলো তারা, সেটা রেজিস্টার হয়ে গেল। আবার যখন তারা চলে যাবে তখন তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে যাবে, যাতে এই যে তারা কখন আসছে কখন চলে গেছে এটা তুমি মনিটর করতে পারো, এবং যে আসলে শ্রমিক সেই যাতে ঢুকতে পারে, শ্রমিক ছাড়া কেউ ঢুকতে পারবে না। এরকম অনেক ধরনের সিস্টেম তুমি চাইলে ইন্ট্রোডিউস করতে পারো, যেটা দিয়ে তোমার পরিবেশটা কি হবে, আরো বেশি সিকিউর হবে এবং ঝুঁকি মুক্ত হবে। উৎপাদন ব্যবস্থা আইসিটি, কৃষিতে তথ্য প্রযুক্তি ব্যবহার। আমরা জানি বাংলাদেশ এখন ইউনিয়ন পর্যায়ে অনেকগুলো তথ্য সেবা কেন্দ্র স্থাপন করছে, যেখানে কৃষি নিয়ে অনেক ইনফরমেশন পাওয়া যায়। কৃষি বিভাগ চালু হয়েছে অনেক, আমাদের ইউনিয়ন পরিষদগুলোতে বিভিন্ন ধরনের সেবা কেন্দ্র চালু হয়েছে, যে সেবা কেন্দ্রতে গিয়ে কৃষকরা স্পেশালি কিন্তু তাদের বিভিন্ন ধরনের কৃষি সম্পর্কে
তার ফলটা হচ্ছে না, এটা এই সমস্যা ওই সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে গেলে এটা সলভ করা যায়। এছাড়াও ais.gov.bd নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে কৃষি, মৎস্য, পানি সম্পদ বিষয়ক বিভিন্ন ধরনের তথ্য জানা যায়। ঠিক আছে, যেখানে অলমোস্ট বলা হচ্ছে 4000 থেকে 5000 মানুষজন সেই ওয়েবসাইটে যাচ্ছে। তো আমরা যদি ওয়েবসাইটে একটু ঘুরে আসি, সেই ওয়েবসাইটটা হচ্ছে ais.gov.bd। দেখি আসলে এটা অ্যাক্টিভ আছে কিনা ওয়েবসাইটটা। www.ais.gov.bd কেন কাজ করতেছে না দেখি। আমাদের বই আছে যে এই ওয়েবসাইটে নরমালি এখন অনেক বেশি কৃষি সম্পর্কিত তথ্য জানা যাচ্ছে। এই যে, ঠিক আছে, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন কৃষি তথ্য সার্ভিস, AIS। ঠিক আছে, AIS ইনফরমেশন সিস্টেম, রাইট, এগ্রিকালচারাল ইনফরমেশন সেন্টার বা সিস্টেম। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের এই যে কৃষি কোন টেকনোলজিটা ইউজ হচ্ছে, ফসলে কোনটা ইউজ করা যায়, কোন সার ইউজ করলে বেশি ফলন হবে, কোথায় গেলে তুমি ফসলের বীজ পাবা, ঠিক আছে, সরকারের সাথে তুমি চুক্তি করতে পারবা, সরকারের কাছে তুমি বিক্রি করতে পারবা, এই সকল কাজগুলো আমার এই ওয়েবসাইট থেকে পাওয়া যায় ইনফরমেশন গুলো। ঠিক আছে, ই কৃষিতে গেলে ধরো দানাদার ফসল কি কি আছে, এই যে কোন মাটিতে বেশি ভালো ফলন হবে কি না হবে, ভুট্টার ক্ষেত্রে কোন কোন জাত আছে কি আছে, সবকিছু কোন কোন সার ইউজ করলে কেমন হয়, সব ইনফরমেশন তুমি অনলাইনেই পাবা। ঠিক আছে, তোমাকে জাস্ট শিখতে হবে। তুমি বাসা বাড়িতে চাষ করতে চাচ্ছ, তোমার ছাদে তুমি বাগান করতে চাচ্ছ, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ছাদ কৃষির ক্ষেত্রেও তুমি এখানে হেল্প নিতে পারো। এখানে হেল্প নিয়ে তুমি বিভিন্ন জিনিস সম্পর্কে জেনে সেটা দিয়ে তোমার বাসায় কৃষিকাজের ব্যবস্থা করতে পারো। মোবাইল ভিত্তিক এখন অনেক সেবা চালু হয়েছে, তারপর রেডিও ভিত্তিক অনেক সেবা চালু হয়েছে, অনেক প্রোগ্রাম চালু হয়েছে, যে প্রোগ্রামে শুধু কৃষি নিয়ে আলোচনা করা হয়, কৃষকদের বিভিন্ন প্রবলেম শোনা হয়, ঠিক না, তথ্য যোগাযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে, কল সেন্টার স্থাপন করা হয়েছে, তারপর হচ্ছে ই বুক, অনেক ধরনের PDF পাওয়া যায়, ই বুক পাওয়া যায়। হ্যাঁ, অনলাইন কৃষক টেলিভিশন নামে একটা টেলিভিশন আছে, যেটা কৃষক নিয়ে কাজ করছে। এছাড়াও হচ্ছে বিভিন্ন বাংলাদেশের জাতীয় টেলিভিশন ছাড়া বেসরকারি টেলিভিশন গুলো তারা বিভিন্ন ধরনের কৃষি রিলেটেড প্রোগ্রাম আয়োজন করে, রাইট। ওই যে হৃদয় মাটিও মানুষ একটা মনে হয় অনুষ্ঠান ছিল, যেখানে শাইখ সিরাজ এরকম কৃষি নিয়ে অনেক কাজ করে, অনেক কিছু দেখায়, তোমরা হয়তো অনেকে দেখছো, চ্যানেল আইতে দেখছো না? চ্যানেল আইতে এরকম বেশ কিছু প্রোগ্রামের আয়োজন করা হতো। সাউন্ড তো ঠিক আছে? সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছে যে ভাইয়া, why didn't you take class yesterday? Yesterday-তে আমার ক্লাস ছিল কি? Yesterday তো আমার ক্লাস ছিল না, আমার ক্লাস থাকলে তো আমি নিতাম। গতকালকে তো আমার ক্লাস ছিল? I don't think যে গতকালকে আমার ক্লাস ছিল, দেখি তো। আমার ক্লাস থাকলে তো ভাইয়া অবশ্যই নেই। গতকাল ছিল হচ্ছে মঙ্গলবার, না সোমবার ছিল, সোমবার আমার কোনো ক্লাস ছিল না, এই জন্য নেইনি। ঠিক আছে জাহাঙ্গীর, তোমার ক্লাসটা নেই। আচ্ছা হোক, তো যেটা বললাম, এখানে আরো বেশ কিছু প্রতিষ্ঠান আছে, এবং কিছু সরকারি প্রতিষ্ঠান, কিছু বেসরকারি প্রতিষ্ঠান, সেখান থেকে আমাদের এরকম কৃষি নির্ভর বা কৃষিতে কিভাবে প্রযুক্তি ব্যবহার করা যায়, বা কৃষকদের আধুনিকরণে বা কৃষকদের এই আইসিটি বা কৃষি জীবনে আইসিটি কে কিভাবে ব্যবহার করা যায়, এই কাজটা করছে তারা অনেক। আচ্ছা, এরপর আরেকটা ইম্পর্টেন্ট যেটা টপিক, ডিফেন্স সিস্টেম। ডিফেন্স সিস্টেমে কিভাবে আইসিটি ইউজ করা যেতে পারে, প্রতিরক্ষা। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের সবচেয়ে বেশি এগিয়ে আছে কারা? মার্কিন যুক্তরাষ্ট্ররা না, আমেরিকারা কিন্তু প্রতিরক্ষায় আইসিটি কে অনেক বেশি ব্যবহার করছে। আমেরিকাকে অনেক, ইভেন আমরা জানি যে আমাদের যে ফিলিস্তিন আছে, ফিলিস্তিনের ইসরায়েল, এই দুইটা তো
ইসরায়েলে কিন্তু অনেক বেশি অ্যাডভান্সড, হ্যাঁ, টেকনোলজির দিক থেকে ওরা অনেক বেশি অ্যাডভান্স। তোমরা জানো যে ইসরায়েলেরা যখন ফিলিস্তিনিরা যখন ইসরায়েল আক্রমণ করে, ওরা কিন্তু যে কোনো ধরনের অ্যাটাককে ডিফেন্স করার সিস্টেম ওদের আছে, ডিফেন্স সিস্টেম একটা আছে, তোমরা জানো কিনা জানি না, একটা ডিফেন্স সিস্টেম আছে ওদের। তো ইসরায়েল হচ্ছে এরকম বলা যায় যে ওরা ডিফেন্স সিস্টেম অনেক বেশি অ্যাডভান্সড, হ্যাঁ। তারপর হচ্ছে আমেরিকা, তারা হচ্ছে ডিফেন্স সিস্টেম অনেক বেশি অ্যাডভান্সড। তারা ড্রোন ইউজ করে তারা বিভিন্ন দেশে বোমা ফেলে, না, বিভিন্ন দেশে বোমা ফেলে, এবং সেই তারা এমন ধরনের বিমান ইউজ করে, যুদ্ধ বিমান, যে যুদ্ধ বিমানগুলো পাইলট ছাড়াই, মানুষ ছাড়াই আকাশে চলতে পারে, ঠিক না? এছাড়া তারা হচ্ছে কমিউনিকেট করার জন্য তারা যে রেডিও সিগন্যাল ইউজ করে, সেটাও খুব সিকিউরড একটা রেডিও সিগন্যাল, ঠিক আছে? এবং অনেক দূর থেকে কিভাবে লক্ষ্য ভেদ করা যায়, ওই ধরনের রকেট মিসাইল ওরা লঞ্চ করতে পারে, ঠিক আছে, যে একদম ডাইরেক্ট ওই জায়গায় গিয়ে হিট করবে। ওদের বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ আছে, ওদের আধুনিক আমাদের এটাকে কি বলে, ওয়েপন সিস্টেম আছে, হ্যাঁ। স্যাটেলাইট ভিত্তিক ওরা কমিউনিকেশন, ওদের কমিউনিকেশন স্যাটেলাইট দিয়ে হয়, ঠিক আছে? ওরা রাডার ইউজ করে, গ্লোবাল জিপিএস ইউজ করে, মিসাইল অ্যাক্টিভ গাইড সিস্টেম ইউজ করে, এরকম অনেক ধরনের সিস্টেম ইউজ করে ওরা নিজেদের ডিফেন্সকে স্ট্রং করতেছে। এক্ষেত্রে আমেরিকা এবং ইসরায়েল অনেক বেশি আগায় আছে। ভাই গতকাল ক্লাস ছিল, আমি 9:40 পর্যন্ত ওয়েট করেছি। না ভাইয়া, গতকালকে আমার জানা মতে ক্লাস ছিল না। হ্যাঁ, আমার এখানে তোমাদের ইবিআর ক্লাস হচ্ছে সপ্তাহে 4 দিন, শনিবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার, এই 4 দিন। আমার হিসেবে এই 4 দিনই হচ্ছে তোমাদের ক্লাস, শনি, মঙ্গল, বুধ, শুক্র, এই 4 দিন তোমাদের আইসিটি, ইবিআই তে আইসিটি ক্লাস। অন্য কোর্সে কিনা জানি না, বাট এই ইবিআই তে 4 দিনই আমাদের ক্লাস। আচ্ছা, যদি ক্লাস থেকে থাকতো তাহলে সেক্ষেত্রে এটা হয়তো ভুল হয়েছে কোনো, হ্যাঁ, এটা হয়তো কোনো পোস্টে ভুল হয়েছে, বাট ক্লাস থাকলে মিমা আমাকে জানাতো বা আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করতাম। আমার মনে হয় কোরিয়া এগিয়ে প্রতিরক্ষা, হ্যাঁ কোরিয়াও এগিয়ে আছে, বাট আসলে হ্যাঁ, কোরিয়া তো দুইটা, নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া, এখন 2 কোরিয়াতে অনেক বেশি কিন্তু ব্যবধান। হ্যাঁ, আচ্ছা, ভুল হয়েছে, হ্যাঁ, এটা কোনোভাবে ভুল হয়েছে, ক্লাসে নোটিশটা দিতে হয়তো ভুল করেছে ওরা। আচ্ছা, সরি ভাই, আমি জানতাম না, হ্যাঁ, আমি জানি না, এবং আমার রুটিনেও নাই। আমার রুটিনেও যেটা বললাম যে তোমাদের যদি একটু দেখে ফেলি, শনিবার, টুইসডে, ওয়েডনেসডে এন্ড ফ্রাইডে। হ্যাঁ, দেখো তোমাদের পুরো রুটিনেও কিন্তু এটাই লেখা আছে, তোমাদের পুরো রুটিনেও গতকালকে আমার ক্লাস ছিল না, বাট নোটিশে দেওয়া হয়েছিল হয়তো ভুল করে। আচ্ছা, তাহলে যেটা ছিলাম বললাম যে ডিফেন্স সিস্টেমে আমাদের আইসিটি ব্যবহার করা যায়, এবং সেক্ষেত্রে এই জিনিসগুলো তারা মানে আমি যে পয়েন্টগুলো বললাম এগুলো তুমি নিজেদের মতো এক্সপ্লেন করে দিবা। আচ্ছা, এখন যে টপিকটা পড়বো এখান থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন আসে, বায়োমেট্রিক্স। হোয়াট ইজ বায়োমেট্রিক্স? বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা, বিশ্লেষণ করার বিজ্ঞান ও প্রযুক্তি। বায়োমেট্রিক্স হচ্ছে বায়োলজিক্যাল ডেটা ডেটাগুলা মাপা, মেজার করা এবং সেটাকে অ্যানালাইসিস করা, এটার যে টেকনোলজি, ইজ এ টেকনোলজি, একটা প্রযুক্তি, এটা একটা টেকনোলজি to measure and analysis তাহলে বায়োলজিক্যাল ডেটা, আমি কি বললাম, সরি, বায়োমেট্রিক্স ইজ এ টেকনোলজি টু মেজার দ্য বায়োলজিক্যাল ডেটা এন্ড অ্যানালাইসিস, এরকম কিছু বলতে পারো, এটা মুছে দিই, এটা কি উল্টাপাল্টা লিখছি, যাই হোক। তাহলে বায়োলজিক্যাল ডেটা মাপা এবং সেটা অ্যানালাইসিস করার যে টেকনোলজি, সেটাকে আমরা বলতে পারি বায়োমেট্রিক্স। বায়ো শব্দটা এসছে গ্রিক শব্দ বায়ো, যেটার অর্থ হচ্ছে জীবন, এবং মেট্রিক শব্দ অর্থ হচ্ছে মেজার বা পরিমাপ করা।
তাহলে আমরা কি কি পরিমাপ করতে পারি? বায়োলজিক্যাল ডেটা হতে হবে, অবশ্যই ডেটাগুলোকে বায়োলজিক্যাল হতে হবে। এখন বায়োলজিক্যাল কি কি ডেটা থাকতে পারে? অনেক ধরনের বায়োলজিক্যাল ডেটা থাকতে পারে। আমাদের হাত, নাক, চোখ, মুখ, আমাদের চোখের গঠন, আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট, আমাদের ডিএনএ, ঠিক আছে, আমাদের কণ্ঠস্বর, ভোকাল কর্ড, আমাদের হাতের মাপ, চেহারার মাপ, এই সবকিছুই কিন্তু আমাদের বায়োলজিক্যাল ডেটা। এগুলো আমাদের বায়োলজিক্যাল ডেটা। তোমরা এখন মোবাইলে ফেসিয়াল স্ক্যানার ইউজ করো, ফেস স্ক্যানার ইউজ করো না, যেটা দিয়ে তোমার মোবাইলটা আনলক হয়ে যায়। কিন্তু আবার আইফোনে এক ধরনের টেকনোলজি ইউজ করা হয়, সেটা হচ্ছে 3D টেকনোলজি, না? আইফোনে আরো বেশ কিছু সেন্সর থাকে, যে সেন্সর দিয়ে তোমার লেজার পয়েন্ট করা হয় ফেসের উপর, সেই লেজার গুলো পড়লে ওটা দিয়ে একটা 3D ম্যাপ বানায়, তারপর সেটা তোমাকে চিনে ফেলে যে হ্যাঁ এটা হচ্ছে তুমি। তাহলে এই যে তোমাদের নর্মাল অ্যান্ড্রয়েড ফোনে যে ফেসিয়াল স্ক্যানার, যেটা শুধু ক্যামেরা দিয়ে তোমাকে চিনে ফেলে, তারপর আইফোনের যেই ফেসিয়াল স্ক্যানার সিস্টেম, স্ক্যানিং সিস্টেম, সেটা আরেকটু অ্যাডভান্সড। সেটা হচ্ছে কিছু আলাদা আরো কিছু সেন্সর মিলে তোমার ফেসটা স্ক্যান করে বুঝে যে হ্যাঁ তুমি কিনা। তারপর আমাদের স্যামসাং এর কিছু ফোনে আইরিশ স্ক্যানার ছিল, তোমরা জানো স্যামসাং এর নোট 9 পর্যন্ত মেবি, হ্যাঁ নোট 9 পর্যন্ত তাদের ফোনে আইরিশ স্ক্যানার ছিল, মানে চোখের আইরিশকে স্ক্যান করে ওরা তোমাকে চিনতে পারতো, ঠিক আছে। এরপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আমরা অনেক আগে থেকে ইউজ করি, মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট তো অনেক আগে থেকে আমরা ইউজ করি। তারপর এই যে ফিঙ্গারপ্রিন্ট বলো, আমাদের আইরিশ স্ক্যানার বলো, তারপর হচ্ছে আমাদের ফেসিয়াল স্ক্যানার বলো, এই সকল ক্ষেত্রে আমাদের এই যে আমরা বায়োলজিক্যাল ডেটাগুলো ইউজ করতেছি। তাহলে এই যে বায়োলজিক্যাল ডেটাগুলো ইউজ করা বা মাপা বা এটাকে অ্যানালাইসিস করা, এটা যে টেকনোলজি, এটাকে বলা হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স নরমালি 4টা ধাপে কাজ করে। কি কি ভাইয়া? বায়োমেট্রিক্স 4টা ধাপে কাজ করে। প্রথম ধাপটাকে বলা হচ্ছে ক্যাপচার। এই যে তোমার কি করবে, তোমার যে কোনো বায়োলজিক্যাল ডেটা ওটা তো নিতে হবে, ঠিক না? ক্যাপচার করা মানে কি? ক্যাপচার করা মানে হচ্ছে স্যাম্পল নেয়া বা তোমার ছবিটা তুলে নেয়া, এটা হচ্ছে ক্যাপচার বলতে পারো। তারপর হচ্ছে এক্সট্রাকশন। এক্সট্রাকশন মানে বলতে পারি যে এই যে তোমার যে স্যাম্পলটা নিল, সেই স্যাম্পল থেকে সে ডেটাগুলোকে কালেক্ট করবে, হ্যাঁ, সেই ডেটাগুলোকে কালেক্ট করে সেটা ডেটা বেসে রাখবে, এটাকে বলা হবে এক্সট্রাকশন। তারপর হচ্ছে কম্প্যারিজন। তোমার থেকে যে ডেটাটা নিয়েছে, যেটা সে ডেটাবেজে রাখছে, সেটার সাথে সে অলরেডি ডেটাবেজে থাকার অলরেডি ডেটাবেজে যেটা আছে সেই ইনফরমেশন সেটার সাথে ম্যাচ করবে বা কম্পেয়ার করবে। ফাইনালি বলা হচ্ছে ম্যাচিং। ফাইনালি হচ্ছে তোমার ডেটার সাথে ওই ডেটা যদি মিলে থাকে বা যদি না মিলে থাকে, সেটার উপর বেস করে সে একটা সিদ্ধান্ত নেবে। তাহলে তুমি যখন অন্য কারো ফোন উঠায় ফেসিয়াল স্ক্যান করতে যাবা, তখন সে প্রথমে তোমার ছবি তুলবে। ছবি তোলার পর তোমার ছবি থেকে, তোমার এই স্যাম্পলটা থেকে কতগুলো ডেটা কালেক্ট করবে। তাহলে প্রথমে ক্যাপচার হলো, তারপর এক্সট্রাক্টেড হলো, ডেটা কালেক্ট করে সে সেটা ডেটাবেজে পাঠাবে। ডেটাবেজে পাঠায়া সে কম্পেয়ার করবে যে আগে ডেটাবেজে কি ছিল, যে আসল মালিক আর তোমার যে ডেটা, এই দুইটা ডেটা সে কম্পেয়ার করে ফাইনালি সে একটা ম্যাচিং একটা ডিসিশন তোমাকে জানাবে যে হ্যাঁ তুমি এটার মালিক নাকি মালিক না। তুমি যদি মালিক হও, মোবাইলটা আনলক হবে, আদারওয়াইজ মোবাইলটা আনলক হবে না। তাহলে এই ক্ষেত্রে এই 4টা স্টেপ দিয়ে আমাদের বায়োমেট্রিক্স কাজ করে। এক্ষেত্রে বায়োমেট্রিক্সের আমাদের কতগুলো এলিমেন্ট লাগে, যেমন সেন্সর লাগে, কম্পিউটার লাগে, সফটওয়্যার লাগে। সেন্সর মানে এই যে তোমার ক্যামেরাটা, এটা একটা সেন্সর না? ক্যামেরার পেছনে আমরা জানি সেন্সর থাকে, ক্যামেরার পেছনে কিন্তু সেন্সর থাকে আমরা জানি। সোনির সেন্সর আছে, বিভিন্ন ধরনের সেন্সর আছে, তোমরা তো জানো ক্যামেরার পেছনে বা ক্যামেরার ভেতরে সেন্সর থাকে। কম্পিউটার লাগবে, মানে এই যে তোমার ডেটাগুলো সংরক্ষণ করবে, হ্যাঁ, বা ডেটাগুলোকে অ্যানালাইসিস করবে, এটার জন্য একটা কম্পিউটার লাগবে। সেটা মোবাইল হতে পারে, ছোটখাটো বা বড় কম্পিউটার হতে পারে। ফাইনালি সফটওয়্যার লাগবে, যে সফটওয়্যার দিয়ে এটা কন্ট্রোল করা হয় বা কোডিং করা হয়, ঠিক আছে। 3টা জিনিস লাগে। তবে 3টা জিনিস লাগবে, একটা হচ্ছে আমরা বললাম সেন্সর লাগবে, তারপর আমরা বললাম কম্পিউটার লাগবে, মানে হার্ডওয়্যার সাথে অবশ্যই সফটওয়্যার লাগবে। এই 3টা এলিমেন্ট দরকার হয় আমাদের
বায়োমেট্রিক্স ব্যবহার করতে গেলে। এটা 4 স্টেপ, 4টে স্টেপে কাজগুলো করে। কিছু এলিমেন্ট লাগে। বায়োমেট্রিক্স এর প্রকারভেদ, 2 ধরনের প্রকারভেদ আমরা চিন্তা করতে পারি বায়োমেট্রিক্স এর ক্লাসিফিকেশন। একটাকে বলা হচ্ছে আমাদের বডি স্ট্রাকচার, এবং আরেকটাকে বলা হয় আমাদের নেচার মানে আমাদের আচরণ। তাহলে আমরা ক্লাসিফিকেশন করতেছি বায়োমেট্রিক্স এর শ্রেণীবিভাগ। এক্ষেত্রে 2 ধরনের শ্রেণীবিভাগ করা যেতে পারে। একটা হচ্ছে মানুষের দৈহিক গঠন বা শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য বা তোমাদের ফিজিক্যাল যেই প্রপার্টিস আছে, ফিজিক্যাল যেই ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো। আর একটা হচ্ছে মানুষের নেচার, মানুষের আচরণগত, মানুষের স্বভাবগত যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো। তাহলে আমরা যদি বডি স্ট্রাকচার রিলেটেড কিছু উদাহরণ দেখতে চাই, কি উদাহরণ হতে পারে? যেমন আমরা আমাদের ফেস সেটা হচ্ছে একটা বায়োলজিক্যাল বা আমাদের শরীরবৃত্তীয় একটা গঠন। তারপর আমাদের ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে আমাদের শরীরবৃত্তীয় একটা গঠন। তারপর আর কি হতে পারে? আমাদের আইরিশ স্ক্যানার বলছিলাম স্যামসাং ফোনে। তাহলে আইরিশ, আমাদের চোখের আইরিশ যেটা, সেটার একটা ফিজিক্যাল বা বায়োলজিক্যাল আমাদের একটা শরীরবৃত্তীয় একটা বৈশিষ্ট্য। তারপর আর কি হতে পারে? ডিএনএ। প্রত্যেকটা মানুষের ডিএনএ আলাদা, সেটা মানুষের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। এছাড়াও শিরা আছে, ভেইন, মানে তোমার হাতের ভেইন দেখে তোমার হাতের ভেইন গুলো কোন দিকে গেছে, কোন দিক থেকে কোন দিকে গেছে, এটা দিয়েও তোমাকে চিহ্নিত করা যেতে পারে। বুঝতে পারছো? হ্যান্ড জিওমেট্রি, তোমার হাতের শেপ কেমন সেটা দিয়েও স্ক্যান করা যেতে পারে। ঠিক আছে, সেটাও একটা শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। এই তো। আর নেচার বৈশিষ্ট্য বা নেচার মানুষের আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে? কণ্ঠস্বর, ভয়েস, মানুষের ভয়েস কেমন, হ্যাঁ, মানুষের কণ্ঠস্বর কেমন হবে, এটা কিন্তু মানুষের আচরণগত একটা বৈশিষ্ট্য। তারপর সিগনেচার কেমন হয় মানুষের, এটা মানুষের আচরণগত একটা বৈশিষ্ট্য। তারপর বলা হয় টাইপিং কি স্ট্রোক, মানে তুমি যখন টাইপ করো তখন তোমার টাইপিং ধরনটা কেমন, ধাঁচটা কেমন, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে বলতে পারো তোমার ন্যাচারাল বা তোমার নেচার ঘটিত আচরণগত বৈশিষ্ট্য। আর এই জিনিসগুলো বা এই ফেসিয়াল, ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ, ডিএনএ, এগুলো হচ্ছে তোমার বডিগত বা তোমার শরীরগত শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। ঠিক আছে, এই 2 ভাবে আমরা বায়োমেট্রিক্স কে ক্লাসিফাই করতে পারি। বায়োমেট্রিক্স কোথায় ব্যবহার করা যেতে পারে? কোনো ব্যক্তি শনাক্তকরণের কাজে ব্যবহার করা হয়, যেটা আমরা নরমালি যেটা ইউজ বললাম। সত্যতা যাচাই, তুমি একটা অপরাধ করেছো কিনা, ক্রিমিনাল কোনো আসামি সত্যিকারের আসামি কিনা, কি করা হয় দেখো না বিভিন্ন মুভিতে, ক্রাইম সিনে ওই ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসামিকে বের করা হয় যে আসলে সেই সত্যিকারের আসামি কিনা, মানে সত্যতা যাচাই। কোথায় আমরা ব্যবহার করে থাকি? আমাদের হিউম্যান আইডেন্টিফিকেশনে ব্যবহার করে থাকি আমরা। এছাড়া সত্যতা যাচাইকরণ, ভেরিফিকেশনের জন্য, হ্যাঁ, বা ট্রুথ ভেরিফিকেশন। এই দুইটা ক্ষেত্রে আমরা আমাদের এই বায়োমেট্রিক্স গুলো ইউজ করতে পারি। এখানে আরো অনেক ধরনের ব্যবহার আছে, বিচারিক কাজে, সরকারি কাজে, শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস আদালতে, বাণিজ্যিক বিভাগে, কোথায় কেমন ভাবে ইউজ করা যায় এটা তোমরা নিজেরা রিডিং পড়ে নিবা। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কি করতে পারি, যে ছাত্ররা আসছে কি আসে নাই, মানে তাদের প্রেজেন্ট আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিতে পারি। অফিস আদালতে এমপ্লয়িরা কখন আসছে যাচ্ছে এটা জানার জন্য বায়োমেট্রিক ইউজ করতে পারি। তারপর সরকারি বিভাগগুলোতে কি করা হয়, এনআইডি ইউজ করা হয়। আমরা জানি এনআইডিতে কিন্তু অনেকগুলো সিকিউরিটি মেনটেন করা হয়, আমাদের ফিঙ্গারপ্রিন্ট, আমাদের ফেসিয়াল স্ক্যান, তারপর হচ্ছে এরকম অনেকগুলো জিনিস আছে। ঠিক আছে, আমাদের এনআইডিতে যেটা হচ্ছে আমাদের
আইডেন্টিফিকেশন বা বায়োমেট্রিক্স অনেকগুলো জিনিস ইনফরমেশন আমাদের এনআইডি কার্ডে কিন্তু থাকে। তোমার ফিঙ্গারপ্রিন্টও কিন্তু তোমার এনআইডিতে আছে, তোমরা জানো তোমার ফিঙ্গারপ্রিন্টের ডেটাও কিন্তু তোমার এনআইডির সাথে অ্যাটাচ করা আছে, ঠিক আছে। এক্ষেত্রে ভোটার নিবন্ধন, এটা বললাম আমরা, ড্রাইভিং লাইসেন্স তৈরি করা, এক্ষেত্রে সরকারি বিভাগগুলোতে কিন্তু এগুলো ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। ফাইন, এগুলো হচ্ছে কিছু আমরা বললাম যে কোথায় ইউজ হয়। এরপর আমরা কিছু সুবিধা দেখতে পারি, কিছু অসুবিধা দেখতে পারি। কিছু সুবিধার মধ্যে বায়োমেট্রিকের কিছু সুবিধা তোমরা বলো। সুবিধা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে অনেক কাজকে যন্ত্র নির্ভর করে ফেলা যায়, স্বয়ংক্রিয় করে ফেলা যায় না, অটোমেটেড করে ফেলা যায়। অনেক কাজকে আমরা অটোমেট করে ফেলতে পারি, অটোমেটিক করে ফেলতে পারি, এবং এক্ষেত্রে আমাদের নির্ভুলতা কিন্তু একদম নিখুঁত হয়, নিখুঁত হবে। তারপর ইনিশিয়াল খরচ বেশি হলেও ওভারঅল খরচ কমে যায়। যেখানে তোমাকে মানুষ রাখতে হয়তো 1 বছরে 1 লাখ টাকা খরচ করতে হতো, সেখানে হয়তো তোমাকে ইনিশিয়ালি 50,000 টাকা খরচ করে একটা মেশিন রাখলেই ইনাফ। তাহলে ইনিশিয়াল খরচ বেশি হলেও লং রানে বা ওভারঅল খরচটা কম লাগে, ঠিক আছে বায়োমেট্রিক্স। তাহলে ওভারঅল কস্ট কম। তারপর এটা কপি করা বা নকল করা, হ্যাঁ, এগুলো খুব মানে অনেকটা ইম্পসিবল। হ্যাঁ, কপি করা বা নকল করা অনেকটা ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। আমার মতো হাতের ফিঙ্গারপ্রিন্টের আরেকজন তুমি খুঁজে বের করতে পারবা? পারবা না। এবং এটা নকল করা অনেকটা কঠিন, অনেক কঠিন। হ্যাঁ, প্রায় অসম্ভব, মানে অসম্ভব কিছু নাই দুনিয়াতে, সম্ভব, বাট এটা অনেকটা কঠিন। বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স পাওয়া আর বুয়েটে চান্স পাওয়া একই সমান কষ্ট। 1 বছর ধরে ড্রাইভিং লাইসেন্সের পিছনে ঘুরতে হয়েছে। আচ্ছা, লেকচার শিটে কি চ্যাপ্টার শেষে দিবেন? মানে লেকচার শিটে তো আমি তেমন কিছু ডিটেইলস পড়াচ্ছি না, জাস্ট আমি পয়েন্ট গুলো লিখে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো তোমার যে লেকচার শিট, এই জন্য আমি লেকচার শিটটা দেই নাই, বাট তাও যদি তোমরা চাও ভাই লেকচার শিটটা দিয়ে দেন, আমি তো লেকচার শিট দিয়ে দিব, অনেক সমস্যা নেই, আজকেই দিয়ে দিব। আমি এতদিন দেই নাই কারণ হয়তো এখানে তেমন বেশি কিছু ছিল না, আমি জাস্ট পয়েন্ট গুলো লিখে এক্সপ্লেন করেছি। আচ্ছা, এবং এক্ষেত্রে তোমার হাই সিকিউরিটি মেনটেন করা সম্ভব হয় না, হাই সিকিউরিটি মেনটেন করা সম্ভব হয়। তাহলে এটা হচ্ছে আমাদের সুবিধা, অ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? আমাদের বায়োমেট্রিকের ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে, অসুবিধা কি হতে পারে বই না দেখে? অসুবিধাগুলোর মধ্যে ইনস্টলেশন ফিটা বেশি, ইনস্টলেশন ফিটা অনেক বেশি। প্রথম যখন তুমি যখন নতুন সিস্টেম ইনস্টল করতে যাবা, এক্ষেত্রে খরচ বেশি লাগবে, এবং অবশ্যই তোমাকে এক্সপার্ট লোকজনের সাহায্য নিতে হবে, এক্সপার্ট ফোর্স দরকার তোমাকে, ঠিক আছে, ম্যান ফোর্স দরকার, মানে যারা এক্সপার্ট এই রিলেটেড তাদেরকে নিয়ে এসে কাজগুলো করাইতে হবে। তুমি করতে পারবা না, তুমি করতে পারবা না, ঠিক আছে। আর এই দুটি মেইন অসুবিধা আমি বলতে পারি, আর অন্যান্য অসুবিধা দরকার নেই, মেইনলি দুটো অসুবিধা বললে আই থিঙ্ক ইনাফ। তাহলে বায়োমেট্রিক কি জিনিস সেটা বুঝলাম, প্রকারভেদ, কোথায় ব্যবহার, তারপর হচ্ছে সুবিধা কি, অসুবিধা কি, ফিঙ্গারপ্রিন্ট কিভাবে ইউজ করা হয়, ফিঙ্গারপ্রিন্ট কোথায় কিভাবে ইউজ করা হয়, ফিঙ্গারপ্রিন্টের সুবিধা কি, অসুবিধা কি, ফিঙ্গারপ্রিন্ট রিডারের ব্যবহার কোথায় কোথায় হতে পারে, ফেস রিকগনিশন কোথায় কোথায় ইউজ করা যেতে পারে, ফেস রিকগনিশন কিভাবে কাজ করে, ফেস রিকগনিশনের সুবিধা অসুবিধা, হ্যান্ড জিওমেট্রি, হাতের জিওমেট্রি কিভাবে কাজ করে, এক্ষেত্রে সুবিধা অসুবিধা, এবং ফাইনালি আইরিশ এবং রেটিনা স্ক্যানার, এটা কিভাবে কাজ করে এবং এক্ষেত্রে এদের সুবিধা অসুবিধা। আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আসলে তেমন মানে ডিরেক্টলি পাওয়া যায় না, এটা টেস্ট করাইতে হয়, ব্লাড টেস্ট করায়, অনেক কিছু করায়, তারপর ডিএনএ টেস্ট করানো হয়,
এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা কিভাবে কাজ করে এবং এটার সুবিধা অসুবিধা, ভয়েস রিকগনিশন কিভাবে কাজ করে, তার সুবিধা অসুবিধা। এখানে মোট 5টা জিনিস আছে। শুরু থেকে যদি বলি, সবার প্রথম হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট, তারপরে আমাদের হচ্ছে ফেসিয়াল স্ক্যানার, ফেস, তারপর হচ্ছে আমাদের আছে ফিঙ্গারপ্রিন্ট বললাম, ফেস রিকগনিশন বললাম, হ্যান্ড জিওমেট্রি আছে, তারপর আমাদের আইরিশ এবং রেটিনা স্ক্যান আছে, আর ডিএনএ আছে। তো এই 5টা বায়োইনফরমেটিক্স সিস্টেম, এই সিস্টেমগুলো কিভাবে কাজ করে, হাউ, তারপর হচ্ছে তাদের সুবিধা অসুবিধা, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, তারপর হচ্ছে কোথায় ইউজ হয়, ওয়্যার, হাউ, ওয়্যার, যেটা বললাম সুবিধা অসুবিধা, এই প্রত্যেকটার, এই 5টা টেকনোলজির কোথায় কিভাবে সুবিধা অসুবিধা, এই 4টা জিনিস তোমরা একটু কষ্ট করে আলাদা করে মুখস্থ করে রাখবা। ঠিক আছে? ভাইয়া যদি সময় পাই ইনশাল্লাহ ভাইয়া চেষ্টা করব যে আগামী ক্লাসে আমরা কি এই টেকনোলজি গুলো, ফেস স্ক্যানার বা ফিঙ্গারপ্রিন্ট দিলে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট আমাদের খুঁজে বের করে, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট কিভাবে আমাদের খুঁজে বের করে, আমাদের অ্যাকচুয়ালি আমাদের আইডেন্টিফাই করে সেটা কিভাবে হয়, ফেসিয়াল স্ক্যানিং এর ক্ষেত্রে কিভাবে আমাদের অ্যাকচুয়ালি আইডেন্টিফিকেশনটা হয়, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ জিওমেট্রি, ডিএনএ এগুলো কিভাবে কাজ করে, ইনশাআল্লাহ আমি একটু ওভারঅল এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব। আজকে শুরু করলে শেষ হবে না, এটা আমি নেক্সট দিন শুরু করব। আর আজকে লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স চ্যাপ্টার কিন্তু প্রায় শেষ। এই চ্যাপ্টারটা বেশিরভাগই এক্সপ্লেনেশন ছিল, মানে এক্সপ্লেনেটরি চ্যাপ্টার ছিল, এই জন্য যত বেশি সম্ভব তোমাদের এক্সপ্লেন করেছি। আশা করি তোমরা জিনিসগুলো বুঝছো। এবার জাস্ট নিজে একটু রিডিং পড়তে হবে, লাইন বাই লাইন রিডিং পড়ে সেটাকে জাস্ট কাজে লাগাতে হবে। আমাদের জাস্ট 2টা টপিক বাকি থাকবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে আমার যেটা বললাম 5টা টেকনোলজি, ফিঙ্গারপ্রিন্ট, ফেস, হ্যান্ড, আইরিশ, ডিএনএ, এগুলো কিভাবে কাজ করে এক্সপ্লেন করা। তাহলেই আই থিঙ্ক আমাদের চ্যাপ্টার শেষ। ন্যানো টেকনোলজি আছে, আমি যেটা বলছিলাম 2-3টা ক্লাসে হয়তো শেষ হয়ে যাবে। আজকে তো বুধবার, বৃহস্পতি শুক্র আমরা চেষ্টা করব শুক্রবার যাতে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করে দিতে পারি। তারপর শনিবার একটা এক্সাম নিব, সেটা এক্সাম বলতে আমি হচ্ছে তোমাদের ওই সিকিউ কোশ্চেনে কি কি সিকিউ কোশ্চেন আসে এখান থেকে সেটা দেখাই দিব। আর ওই দিনে যদি সময় পাই সাথে এমসিকিউ দেখাই দিব, সাথে একটা পরীক্ষাও নিয়ে নিব। ঠিক আছে, আমার প্ল্যানটা বুঝছো? শুক্রবার আমাদের এই চ্যাপ্টার শেষ, শনিবার আমরা এই চ্যাপ্টারের বোর্ড সিকিউ আর এমসিকিউ কেমন আসে সেটা দেখাই দিব, প্লাস একটা এক্সাম নিয়ে নিব যদি পারি, আর এক্সাম যদি নিতে না পারি পরের দিন এক্সাম নিব। ঠিক আছে, ইনশাআল্লাহ বলতে পারো আগামী সপ্তাহে আমাদের নেক্সট চ্যাপ্টার শুরু হচ্ছে, চ্যাপ্টার 2 শুরু হচ্ছে। আর বায়োইনফরমেটিক্সটা কি? বায়োইনফরমেটিক্সটা যদি হালকা করে বলে দিয়ে যাই, বায়োইনফরমেটিক্স হচ্ছে আমাদের বিজ্ঞানের যে শাখায় আমরা বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করি, সেটাকে বলা হয় বায়োইনফরমেটিক্স। 2টার পার্থক্য আছে, বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স, এই 2টার মাঝে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, বায়ো ইনফরমেটিক্স এর মেইন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে বলতে পারো আমাদের যে জৈবিক পদ্ধতি আছে সেটা সম্পর্কে ধারণা লাভ করা। আমাদের ভেতরে জৈবিক যে পদ্ধতিগুলো, হ্যাঁ, আমাদের বিভিন্ন ধরনের আমরা জানি ডিএনএ গঠনটা কিভাবে হয়, অ্যামিনো অ্যাসিডে, তোমরা তো বায়োলজিতে হয়তো অনেকে পড়ছো যারা
সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো, আমাদের ডিএনএ গুলা কিভাবে গঠিত হয়েছে, সেখানে নিউক্লিক অ্যাসিড, তারপর হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিড গুলা কিভাবে একটা একটার সাথে কানেক্টেড, এগুলো জানার জন্য, এগুলো সম্পর্কে ধারণা লাভ করার জন্য আমাদের যে টেকনোলজি, সেটাকে আমরা বলতে পারি বায়ো ইনফরমেটিক্স। তো বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্স এর মাঝখানে ডিফারেন্স আছে, সেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব। সো টিল দেন আই থিংক আমাদের এই চ্যাপ্টার অলমোস্ট শেষের দিকে। ভাইয়া, টুইনদের হাতের ছাপ ভিন্ন হয়? টুইনদের হাতের ছাপ ভিন্ন হয় কিনা সেটা এক্স্যাক্টলি বলতে পারবো না, আমাকে জেনে বলতে হবে, বাট আই থিংক ডিফারেন্ট হয়। টুইনদের হাতের ছাপও ডিফারেন্ট হয়, বুঝছো? অ্যাজ ফার এজ আই নো ডিফারেন্ট হয়। হাতের মাপ, সেটা তো বললাম, হ্যাঁ ডিফারেন্ট হওয়ার কথা। সবার হাতের ছাপ আলাদা হবে, হ্যাঁ। লেকচার শিটকে চ্যাপ্টার শেষে দিবেন, তোমরা যদি চাও তাহলে চ্যাপ্টার শেষেও দিতে পারি, কোনো সমস্যা নেই। ক্রোমোজোম ডিএনএ এইসব নিয়ে আলোচনা আছে, হ্যাঁ ক্রোমোজোম ডিএনএ গুলো নিয়ে আলোচনা, ওই জৈবিক ক্রিয়া, আমাদের যে বডিতে যে জৈবিক ক্রিয়াগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে যেই টেকনোলজি বা যে গাণিতিক বিজ্ঞান, সেটাকে আমরা বলতে পারি বায়ো ইনফরমেটিক্স। নেক্সট এটা ডিটেইলস আমরা পড়বো। বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, তিনটা টপিক বাকি, সাথে এই 5টা টেকনোলজি কিভাবে কাজ করে সেগুলোর এক্সপ্লেনেশন। প্রসেসর প্রোডাকশন করা কি অনেক কঠিন কাজ, অনেক 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 বেশি কঠিন, ঠিক আছে? প্রসেসরের কাজ করা অনেক বেশি কঠিন, এর জন্য সবাই প্রসেসর বানাতে পারেন, বুঝছো? আচ্ছা, আর কার কিছু বলা না থাকলে আমাদের ক্লাস আমরা আজকে শেষ করতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী কালকে মনে হয় না, বুধবার ক্লাস আছে। আল্লাহ হাফিজ।